আমরা আহ, গত ক্লাসে বায়োস থিওরাম প্রমাণ করেছিলাম, আরেকবার একটু রিভিউ করি। দেখো, বায়োস থিওরেম আমাদের থিওরামের স্টেটমেন্ট হলো প্রবাবিলিটি অফ এআই কন্ডিশন বি ইজ ইকুয়ালস টু probability of AI into probability of B condition AI। আর নিচে কিন্তু এই টার্মটাই বসবে, জাস্ট একটা সামেশন চিহ্ন দিয়ে দেবে। probability of AI into probability of B condition AI, আর I সমান 1 to n। এই হলো আমাদের বায়াস থিওরেম। আর থিওরামটাকে আমরা যদি পুরা স্যাম্পল স্পেসটাকে যদি এস ধরি, আর ডিফেক্টিভ আইটেমটাকে আমরা বি ধরলাম, পার্টিশনিং গুলিকে মনে করো এটা A1, এটা মনে করো যে A2, এইভাবে আমাদের ফাইনাল পার্টিশনটা সাপোজ AN। তাহলে n সংখ্যক পার্টিশন থাকবে, প্রত্যেকটার মধ্যেই অন্য একটা সেটের ইন্টারসেকশন থাকবে অ্যাজ পার থিওরাম। তাহলে এই টাইপের ঘটনা হলেই কেবলমাত্র বায়াস থিওরাম অ্যাপ্লিকেবল। আচ্ছা, আমরা এই ছিল থিওরামটা, আমরা প্রমাণ করেছি একটু করে 2-3 লাইন শুধু। আমরা আজকে এই থিওরামটার সাপেক্ষে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তো বায়াস থিওরামের অঙ্ক করতে হলে আমাদের থিওরামটার নলেজ আগে লাগবে। থিওরামের নলেজটি হলো কোনো একটা ঘটনা বি, এই ঘটার সাপেক্ষে এ আই এর ঘটার সম্ভাবনা কত। এই জিনিসটা বোঝার জন্য আমি একটা গল্প বলি। মনে করো তোমাদের বন্ধু দুইজন মিলে একটা ইন্ডাস্ট্রি দিয়েছো। সেই ইন্ডাস্ট্রিতে তুমি কি প্রডিউস করতেছো? সাপোজ ইলেকট্রিক্যাল বাল্ব, এলইডি বাল্ব। ওকে, তা তুমি প্রডিউস করতেছো ধরো লাইট বা ফ্যান ইত্যাদি ইত্যাদি। এখন প্লান্ট থাকে, ধরো প্লান্ট এ, আমি যদি এইভাবে ধরি যে 3টা প্লান্ট আছে, A1, A2, A3। 3টা প্লান্ট A1, A2, A3, 3টা প্লান্ট থেকেই তোমার প্রোডাকশন প্রডিউস হচ্ছে। এখন প্রত্যেকটা প্লান্টেরই কোনো না কোনো সীমাবদ্ধতা আছে। ধরো কোনো কোনো প্লান্টের থাকতে পারে প্রতি 1000-এ 2-4টা 5টা এরকম ডিফেক্টিভ আইটেম বা নষ্ট আইটেম প্রডিউস হতেই পারে। এরকম একটা প্রত্যেকটা প্লান্টের একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, যে মনে করো প্রতি 1000-এ 5টা আইটেম নষ্ট হয়, এই প্লান্টে মনে করো 3টা আইটেম নষ্ট হয়, এই প্লান্টে মনে করো 2টা আইটেম নষ্ট হয় প্রতি 1000-এ। আচ্ছা, তার মানে প্রত্যেকটা প্লান্ট থেকে কিন্তু ডিফেক্টিভ আইটেম আছে প্রতি 1000-এ। ওই ডিফেক্টিভ আইটেমটাই হলো বি। এখন তোমার কোম্পানি থেকে কোন একটা ইনস্টিটিউশন এক 10,000 বাল্ব নিল, মনে করো রাস্তার কাজে। সেখান থেকে একটা বাল্ব তুলে দেখা গেল সে বাল্বটা নষ্ট। র্যান্ডমলি একটা বাল্ব চেক করা হলো, বাল্বটা পাওয়া গেল নষ্ট। এখন যদি নষ্ট হয়, তাহলে সেই নষ্ট বাল্বটা প্রথম প্লান্ট থেকে পাওয়ার সম্ভাবনা কত, বা নষ্ট বাল্বটা দ্বিতীয় প্লান্ট থেকে প্রডিউস হয়েছে তার সম্ভাবনা কত, বা তৃতীয় প্লান্ট থেকে প্রডিউস হয়েছে তার সম্ভাবনা কত। এই টাইপের অঙ্ক, একটা ঘটনা ঘটার সাপেক্ষে অন্য একটা ঘটনার সম্ভাবনা
অ্যানালাইসিসের জন্য এই বায়াস থিওরাম আলোচনা করা হয়। চলো আমরা আগে এই থিওরাম রিলেটেড দুটা অঙ্ক সম্ভবত স্লাইডে আছে, আমরা দুটো অঙ্কের একটা অঙ্ক আগে দেখি, দেখার পরে তারপরে আমরা বোর্ডে আবার অঙ্কটা করব। এতক্ষণ আমরা বায়াস থিওরামটা নিয়ে একটু আলোচনা করলাম। আচ্ছা, তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, এতক্ষণ যে অঙ্কটার কথা বলেছি এটা আবার রিড করি, দেখো। এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসেস প্লাস্টিক পাইপস in 3 plants with daily production volumes 2000, 1000 এবং 500। একটা কোম্পানির 3টা প্লান্ট আছে, যে প্লান্টগুলো থেকে তারা প্রথম প্লান্ট থেকে দৈনিক 200টা 2000, দ্বিতীয় প্লান্ট থেকে 1000 এবং তৃতীয় প্লান্ট থেকে 500 পাইপ প্রডিউস করে। among their daily thousands production, প্রতি 1000 প্রোডাকশনে প্রথম প্লান্ট থেকে 10টা আইটেম ডিফেক্টিভ পাওয়া যায়, দ্বিতীয় প্লান্ট থেকে 8টি এবং তৃতীয় প্লান্ট থেকে 5টি আইটেম ডিফেক্টিভ পাওয়া যায়। If a pipe is selected randomly, if a pipe is chosen at probability random and found defective, তাহলে এই শর্তের আলোকে from which plant for this defective pipe the probability is highest, কোন প্লান্ট থেকে ডিফেক্টিভ আইটেমটা পাওয়া যাবে তার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয় কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট কেম ফ্রম দি থার্ড প্লান্ট, তৃতীয় প্লান্ট থেকে পাওয়ার সম্ভাবনা কত? আমাদের এখানে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো কোন প্লান্ট থেকে এই নষ্ট পাইপটা প্রডিউস হয়েছে তার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে 3টার সম্ভাবনা আমাদের বের করতে হবে। দ্যাট মিনস উই হ্যাভ টু ফাইন্ড আউট দি প্রবাবিলিটি অফ ফার্স্ট প্লান্ট, প্রবাবিলিটি অফ সেকেন্ড প্লান্ট, প্রবাবিলিটি অফ থার্ড প্লান্ট। 3টা প্লান্টের প্রবাবিলিটি আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো অঙ্কটা লাইন বাই লাইন আমরা একটু দেখি। প্রথমে A1 দ্বারা ডিনোট করলাম প্রোডাকশন ভলিউম ফর ফার্স্ট প্লান্ট, অনুরূপভাবে A2 ডিনোট করা হলো প্রোডাকশন ভলিউম ফ্রম সেকেন্ড প্লান্ট, এন্ড A3 প্রোডাকশন ভলিউম ফ্রম থার্ড প্লান্ট, আর বি হলো ডিফেক্টিভ পাইপ। আচ্ছা, এখানে প্রথম প্লান্ট হওয়ার সম্ভাবনা, দ্যাট ইজ প্রথম প্লান্ট থেকে প্রবাবিলিটিটা ক্যালকুলেশন করা হয়েছে, দ্যাট ইজ ফ্রম দি গিভেন ইনফরমেশন প্রবাবিলিটি অফ A1, মানে প্রথম প্লান্ট হওয়ার সম্ভাবনাটা বের করেছি। কিভাবে বের করেছি? প্রথম প্লান্ট থেকে দৈনিক 2000 প্রোডাকশন প্রডিউস হয়, আর টোটাল প্রোডাকশন কত? 3500। তাহলে প্রথম প্লান্টের সম্ভাবনা হলো ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। এই হলো প্রথম প্লান্ট হওয়ার সম্ভাবনা। অনুরূপভাবে দ্বিতীয় প্লান্ট হওয়ার সম্ভাবনা কি? ফেভারেবল আউটকাম 1000, দ্বিতীয় প্লান্ট 1000 প্রডিউস করে, আর টোটাল প্রোডাকশন 3500। এই হলো দ্বিতীয় প্লান্টের হওয়ার সম্ভাবনা। আর তৃতীয় প্লান্টের সম্ভাবনা ফেভারেবল আউটকাম 500, টোটাল 3500। এই 3টা প্লান্ট হওয়ার সম্ভাবনা আমরা অঙ্কের মাধ্যমে ফার্স্ট অফ অল বের করে নিলাম। নেক্সট, প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ ফ্রম ফার্স্ট প্লান্ট। ফার্স্ট প্লান্টের প্রবাবিলিটি
ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত? ফার্স্ট প্লান্টের প্রতি হাজারে প্রশ্নে দেওয়া আছে 10টি পাইপ ডিফেক্টিভ হয়, অর্থাৎ 10/1000। তাহলে সেকেন্ড প্লান্টের ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা 8/1000 এবং থার্ড প্লান্টের ডিফেক্টিভ প্রবাবিলিটি হলো 5/1000। এই সব কিছু দেওয়া আছে। এখন আমরা বের করব বাকি অংশটুকু। চলো বাকি অংশটুকু আমরা বোর্ডে করি, তাহলে ক্লিয়ার হবে। আমাদের এই থিওরামটা লাগবে। প্রশ্নটা হলো যে আমাদের প্লান্ট আছে তিনটি, A1, A2, A3, তিনটা প্লান্ট। তাহলে A1, A2, A3 আমাদের প্লান্ট আছে তিনটা। এবার আমরা বি দ্বারা ডিনোট করলাম ডিফেক্টিভ পাইপ বা ডিফেক্টিভ প্রোডাক্ট। এখন আমাদের প্রথম প্লান্টের প্রোডাকশন দৈনিক 1000, সরি দৈনিক 2000, ভুল করছে। দ্বিতীয় প্লান্টের প্রোডাকশন দৈনিক 1000 আর তৃতীয় প্লান্টের প্রোডাকশন দৈনিক 500। আর প্রথম প্লান্টের ডিফেক্টিভ হওয়ার একটা রেট বলে দেওয়া হয়েছে যে প্রতি হাজারে প্রথম প্লান্ট থেকে 10টা পাইপ ডিফেক্টিভ বের হয়, অর্থাৎ 10 প্রতি হাজারে। আর তৃতীয় প্লান্ট থেকে প্রতি হাজারে বের হয় 8টি, আর তৃতীয় হলো 5টি প্রতি হাজারে। এই প্রশ্নগুলি দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো কোন প্লান্ট থেকে ওই ডিফেক্টিভ পাইপটা বের হয়েছে তার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে বের করব প্রবাবিলিটি অফ ফার্স্ট প্লান্ট কন্ডিশন ডিফেক্টিভ, সেকেন্ড প্লান্ট কন্ডিশন ডিফেক্টিভ, থার্ড প্লান্ট কন্ডিশন ডিফেক্টিভ। কোন প্লান্ট থেকে প্রবাবিলিটিটা বেশি সেটা আমরা বের করব। তিনটা প্রবাবিলিটি বের করব। বের করার পরে যে রেজাল্ট সবচেয়ে বেশি সেটা হবে আমাদের প্রথম অ্যান্সার। আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন করছে যে তৃতীয় প্লান্ট থেকে ওই ডিফেক্টিভ পাইপটি প্রডিউস হবে তার সম্ভাবনা কত। তার উত্তরটা আমরা প্রথম অঙ্কে কিন্তু করে ফেলেছি। চলো এবার এই ইনফরমেশন গুলো থেকে আমাদের কালেকশনটা কি আসলো। প্রবাবিলিটি অফ ফার্স্ট প্লান্ট, আমাদের ফার্স্ট প্লান্টের প্রোডাকশন প্রতিদিন 2000, আর টোটাল প্রোডাকশন 2000, 1500, 2000, 1500, তাহলে 3500 আর উপরে 2000, তাহলে 2000/3500। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা একটা রেজাল্ট পাবো 0.5714। এখন একইভাবে প্রবাবিলিটি অফ সেকেন্ড প্লান্ট হওয়ার সম্ভাবনা কত। সেকেন্ড প্লান্টের প্রবাবিলিটিটা কি, প্রোডাকশন প্রবাবিলিটি। একইভাবে সেকেন্ড প্লান্টের অনুকূলে 1000 প্রতি দৈনিক ডিভাইডেড বাই 3500 টোটাল, তাহলে ক্যালকুলেশন করলে এটা আসবে 0.2857। আর প্রবাবিলিটি অফ থার্ড প্লান্ট দৈনিক প্রোডাকশন হলো 500 আর টোটাল হলো 3500, ক্যালকুলেশন করলে হবে 0.1429। আচ্ছা, এই হলো প্রবাবিলিটি অফ A1, A2, A3। এখন প্রশ্নে দেওয়া আছে ডিফেক্টিভ আইটেম প্রতি হাজারে 10টা, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ আইটেম, আমরা ডিফেক্টিভ আইটেম ডিফাইন করেছি বি দ্বারা।
প্রবাবিলিটি অফ বি কন্ডিশন ফার্স্ট প্লান্ট, এটা কত? ডিফেক্টিভ ফ্রম ফার্স্ট প্লান্ট, এটা প্রশ্নে দেওয়া আছে প্রতি 1000-এ 10 কে, তাহলে 10/1000 0.01 probability of defective from second plant প্রতি 1000-এ 8, তাহলে 0.0, এটা কত হয় 0.008। আর probability of defective condition A3 5/1000, এটা হচ্ছে 0.005। আমরা 6টা অলরেডি প্রবাবিলিটি বের করেছি। প্রথম হলো প্রবাবিলিটি অফ ফার্স্ট প্লান্ট হওয়ার সম্ভাবনা, প্রোডাকশন প্রবাবিলিটি, সেকেন্ড প্লান্ট প্রবাবিলিটি, থার্ড প্লান্ট প্রবাবিলিটি, অর্থাৎ প্রোডাকশন প্রবাবিলিটি A1 দ্বারা ফার্স্ট প্রোডাকশন, A2 দ্বারা সেকেন্ড, A3 দ্বারা থার্ড। আর এটা হলো ডিফেক্টিভ প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ ফ্রম ফার্স্ট প্লান্ট প্রশ্নে দেওয়া আছে, সেকেন্ড প্লান্ট, থার্ড প্লান্ট। এখন আমরা বের করব মূলত প্রবাবিলিটি অফ ফার্স্ট প্লান্ট কন্ডিশন ডিফেক্টিভ, এটা আমরা এখন বের করব। অর্থাৎ নাও we have to calculate probability of first plant condition defective। এই যে দেখো হিসাব মিলিয়ে নাও, probability of first plant এটা ছিল AI, আমরা দিয়েছি 1, নো প্রবলেম। কন্ডিশন ডিফেক্টিভ, তাহলে ফর্মুলাটা কি হবে? ওই ফর্মুলাটা আমরা পুরো ফর্মুলাটা বসিয়ে দিব। উপরে হবে probability of A1 into probability of B condition A1, এটা বসবে উপরে। আমাদের যেহেতু 3টা প্লান্ট আছে, 3টা প্লান্টের যোগ নিচে বসবে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। তাহলে probability of A1 into probability of B condition A1 plus probability of A2 into probability of B condition A2 plus probability of A3 into probability of B condition A3। এবার এই সবগুলো মান আমরা কিন্তু অলরেডি বের করে রেখেছি, আমি মুছে দিচ্ছি, স্লাইড থেকে দেখে দেখে লিখতে হবে আমাদের। তাহলে প্রথম প্লান্টের সম্ভাবনাটা আমরা স্লাইড থেকে দেখে দেখে লিখব। প্রথম প্লান্টের প্রবাবিলিটিটা ছিল পি অফ A1, আমরা বের করেছিলাম 0.57, সম্ভবত আরো ছিল, ইনটু প্রবাবিলিটি অফ বি কন্ডিশন A1, বি কন্ডিশন A1 হলো 0.01, আর নিচে 3টা যোগ হবে 0.57 ইন্টু 0.01 প্লাস প্রবাবিলিটি অফ A2, আমরা প্রবাবিলিটি অফ A2 পেয়েছিলাম 0.28 ইন্টু প্রবাবিলিটি অফ বি কন্ডিশন A2 0.008 প্লাস প্রবাবিলিটি অফ A3 আমরা পেয়েছিলাম 0.14, আমি পুরোটুকু লিখি নাই, 14 এর পরে আরো আছে লিখি নাই। আর প্রবাবিলিটি অফ বি কন্ডিশন A3 এটি হলো 0.005। তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা একটা নিউমারিক রেজাল্ট পাবো। এই রেজাল্টটা তোমরা ক্যালকুলেশন করে বের করবে এবং এটা আসবে 0.6567। এই হলো প্রবাবিলিটি অফ ফার্স্ট প্লান্ট কন্ডিশন ডিফেক্টিভ, রেজাল্ট আসছে 0.6567। এখন আমরা বের করব প্রবাবিলিটি অফ সেকেন্ড প্লান্ট কন্ডিশন ডিফেক্টিভ, সেকেন্ড প্লান্ট থেকে ডিফেক্টিভ আইটেম প্রডিউস হয়েছে তার সম্ভাবনা, 3টি আমরা বের করব, সেকেন্ডের এবং থার্ডের। তাহলে আমি তৃতীয় বাকি দুটো বের করার সময় জাস্ট এটাতে A2 আর নিচেরটা এজ ইট ইজ সেম থাকবে।
তাহলে আমি সংক্ষিপ্তভাবে যদি লিখি, তাহলে সুতরাং প্রবাবিলিটি অফ সেকেন্ড প্লান্ট কন্ডিশন ডিফেক্টিভ, এই রেজাল্টটা আছে, খেয়াল করে দেখো, এই অংশটুকু উপরে বসাবো আর বাকি সব এজ ইট ইজ থাকবে, অর্থাৎ 0.28 ইন্টু 0.001, সরি 008, আর ডিভাইডেড বাই নিচে পুরোটুকু থাকবে এবং এটার একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা হলো 0.26, নিচে এই পুরোটুকু বসবে। আর তৃতীয়টা আমরা যদি বের করি, প্রবাবিলিটি অফ থার্ড মেশিন কন্ডিশন ডিফেক্টিভ, তার রেজাল্ট হবে এই অংশটুকু নিচে বসবে, উপরে বসবে, 0.14 ইন্টু 0.005 ডিভাইডেড বাই নিচে বসিয়ে আমরা একটা রেজাল্ট পাবো। রেজাল্টটা আমি দেখে দেখে লিখছি 0.08। তাহলে প্রবাবিলিটি অফ থার্ড মেশিন কন্ডিশন ডিফেক্টিভ পাইপ, এই রেজাল্টটা হলো 0.08। আর প্রবাবিলিটি অফ ফার্স্ট মেশিন কন্ডিশন ডিফেক্টিভ 0.65, আরেকটা হলো সেকেন্ড 0.26। প্রশ্নটা হলো কোন মেশিন থেকে ওই ডিফেক্টিভ পাইপটা প্রডিউস হয়েছে তার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে সম্ভাবনা কোনটা বেশি হবে, কে বলতে পারবে? কোন রেজাল্টটা বড়, এটা স্যার না এটা? প্রথমটা। হুম, স্যার প্রথমটা। প্রথমটা। প্রথমটা 0.65, এই রেজাল্টটা এই দুটার চেয়ে বেশি। তাই প্রথম মেশিন থেকে ডিফেক্টিভ পাইপ প্রডিউস হয়েছে, এইটাই প্রতীয়মান। আশা করি বুঝতে পেরেছো। এটাই কিন্তু আমরা স্লাইডে তুলে ধরেছি, দেখো। যেমন আমরা প্রথম পেয়েছিলাম 0.6567, দ্বিতীয়টার বেলায় পেয়েছি 0.26, তৃতীয়টা পেয়েছি 0.08। Since probability of A1 condition B has the highest probability, so the defective pipe has been from the first plant. এই হলো প্রথমটার অ্যান্সার। আর সেকেন্ড কোশ্চেনটা হলো the থার্ড প্লান্ট থেকে প্রবাবিলিটি কত, অর্থাৎ থার্ড প্লান্ট থেকে ডিফেক্টিভ আইটেমটা পাওয়া গিয়েছে, তার প্রবাবিলিটিটা হলো তৃতীয় অ্যান্সার যা হবে সেটা। এই তৃতীয় অ্যান্সারটাই আমাদের অ্যান্সার। আশা করি হাউ টু অ্যাপ্লাই বায়াস থিওরাম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আর এই বায়াস থিওরাম বোঝার জন্য চলো আমরা আরো একটি প্রবলেম অ্যানালাইসিস করি। একই রকমের প্রশ্নের প্যাটার্নটা সামথিং ডিফারেন্ট। থ্রি মেশিনস M1, M2 and M3 produce respectively 40%, 25% and 35% of total number of items. আচ্ছা, আমার শেয়ারে আইটেমস অফ এ ফ্যাক্টরি শেয়ার দেখা যাচ্ছিল না। আচ্ছা, দেন the percentage of defective output of these machines are, প্রথম মেশিন 2%, দ্বিতীয় মেশিন 4%, তৃতীয় মেশিন 5% ডিফেক্টিভ আউটপুট আসে, প্রোডাকশনের আউটপুট ডিফেক্টিভ আসে। এই হলো আমাদের ইনফরমেশন। তাহলে প্রথম মেশিনের প্রোডাকশন রেট প্রশ্নে দেয়া আছে, সেটা কত দেয়া আছে? প্রোডাকশন রেট 40%, দ্বিতীয় মেশিনের 25%, তৃতীয় মেশিনের
35%। সেই জন্য প্রবাবিলিটি অফ ফার্স্ট মেশিন 40%, অর্থাৎ 0.4। সেকেন্ড মেশিন 0.25, থার্ড মেশিন 0.35। আরেকটি দেওয়া আছে ডিফেক্টিভ প্রবাবিলিটি। প্রথম মেশিনের হলো 2%, অর্থাৎ প্রতি 100-তে 2টা প্রোডাকশন ডিফেক্টিভ হয়। দ্বিতীয় মেশিনে 4%, তৃতীয় মেশিনে 5%। এই প্রবলেমস গুলি দেয়া আছে। অর্থাৎ প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ আইটেম ফ্রম ফার্স্ট মেশিন 2%, দ্যাট ইজ 0.02। সেকেন্ড মেশিন 0.04, থার্ড মেশিন 0.05। এই 6টা আইটেম দেওয়া আছে। এখন প্রশ্নতে আসি। প্রশ্নটা হলো, ফার্স্ট কোশ্চেন, ইফ অ্যান item is selected at random, find the probability that the item is defective. অর্থাৎ আমি র্যান্ডমলি একটা আইটেম প্রোডাকশন টেস্ট করলাম, দেখতে পেলাম আইটেমটা ডিফেক্টিভ, নষ্ট। তার সম্ভাবনা কত হবে? র্যান্ডমলি আমরা একটা প্রোডাকশন হাতে নেওয়ার পরে ওইটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা আমরা বের করব। অর্থাৎ প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ আইটেম, সেটা আমরা বের করব। আর দ্বিতীয় প্রশ্ন, if an item is selected at random, find the probability that the defective item was produced by the machine M1. এই দ্বিতীয় উত্তরটা কিন্তু আমাদের প্রথম অঙ্কের সাথে ম্যাচিং, যে M1 থেকে প্রডিউস হয়েছে তার সম্ভাবনা কত। ওই ডিফেক্টিভ আইটেমটা M1 এর সাথে মেশিন থেকে প্রডিউস হয়েছে তার সম্ভাবনাটা বের করতে হবে। আর প্রথমটা হলো র্যান্ডমলি আমরা যদি একটা চয়েস করি তাহলে তার নষ্ট হওয়ার সম্ভাবনা কত। আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য ইউজ করেছি বেসিক ডেফিনিশন। তো বেসিক ডেফিনিশন থেকে কি পাই? দ্য প্রবাবিলিটি দ্যাট দি আইটেম ইজ ডিফেক্টিভ, এটা প্রবাবিলিটি অফ বি। আমরা প্রবাবিলিটি অফ বি বের করেছিলাম থিওরি অ্যাপ্লাই করে। কারো কি মনে আছে থিওরি? এনিবডি থিওরিটা মনে আছে? থিওরিটা কেমন ছিল? দেখো আমি থিওরিটা কিন্তু ড্রয়িং করে দেখাচ্ছি, পার্টিশনিং করে, ডট ডট ডট, ফাইনালি ছিল এই টাইপের। তাহলে প্রবাবিলিটি অফ বি বের করব। আমাদের প্রবাবিলিটি অফ বি, এই হলো আমাদের বি সেট। তাহলে থিওরি থেকে আমরা শিখেছি প্রবাবিলিটি অফ বি হলো প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ ইউনিয়ন A2 ইন্টারসেকশন বি, A3 ইন্টারসেকশন বি। যেহেতু আমাদের অঙ্কে 3টা পার্টিশন, এটাকে পরবর্তীতে আমরা ডিস্ট্রিবিউশন ল ইউজ করে এডিশন করেছি। অর্থাৎ প্লাস করেছি। এরপরে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করেছি। দেন প্রত্যেকটা কন্ডিশনের ভ্যালুস, প্রবাবিলিটি A1, প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ কন্ডিশন A1, সবগুলি রেজাল্ট বের করে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ আইটেম এটা বের করা হয়েছে। মশিওর, জি স্যার। কিছু বুঝতেছো? পড়ছো আগে? স্যার আগে ক্লাসটা আর পড়া হয়নি ঠিকভাবে স্যার, তবে উম, বুঝতেছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত সেটা বের করা, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ আমরা বায়াস থিওরামের মূল সংজ্ঞাটা ইউজ করেছি, প্রবাবিলিটি অফ বি বের করেছি। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি যোগ করার পরে
প্রবাবিলিটি অফ বি আসছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আছে সেটা আমরা কিছুক্ষণ আগে একবার করেছি, অর্থাৎ মেশিন ওয়ান থেকে, ফার্স্ট মেশিন থেকে প্রডিউস হওয়ার সম্ভাবনা কত ওই ডিফেক্টিভ আইটেমটা, সেটা আমরা বেসিক ডেফিনিশন ফ্রম প্রবাবিলিটি থেকে বের করেছি। এই দুটার সমন্বয়ে আমাদের পরীক্ষায় এই টাইপের একটা অঙ্ক থাকবে, প্রবাবিলিটি। আমি, হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওই প্রথম কোশ্চেনটা আর একবার একটু বোঝাই দিলে ভালো হতো। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটা হলো, ইফ অ্যান আইটেম ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, র্যান্ডমলি যদি আমরা কোনো একটা আইটেম সিলেক্ট করি, ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দি আইটেম ইজ ডিফেক্টিভ, ওই আইটেমটা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত, এটা বের করতে বলা হচ্ছে। তাহলে ভেন ডায়াগ্রাম ফিগার থেকে আমরা কিন্তু ডিফেক্টিভের যে সংজ্ঞা সেটা প্রবাবিলিটি অফ বি দ্বারা ডিফাইন করেছি, ঠিক আছে, মূল চিত্রে। সেই জন্য মূল চিত্রের সাথে মিল রেখে আমরা বি দ্বারা ডিফাইন করেছি আইটেম ইজ ডিফেক্টিভ। এখন আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ। তো প্রবাবিলিটি অফ ডিফেক্টিভের সংজ্ঞাটা আমরা মূল ডেফিনিশনটা ইউজ করেছি, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি। এই বি কে আমরা ভেঙেছি। আমি যদি চিত্রটা আরেকবার আঁকি, তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো। আমাদের চিত্রটা ছিল এই টাইপের, ধরো তিন ভাগে ভাগ করেছি, তারপরে এর মধ্যে ছিল আমাদের বি। আর এখন আমরা যদি পার্টিশনিং করি, এই একটা পার্টিশন, দুইটা পার্টিশন, তার মানে প্রথমটা হলো A1, দ্বিতীয়টা A2, তৃতীয়টা A3। আমি ভুল লিখেছি, A3। আচ্ছা, তাহলে এটাই কিন্তু বের করা হচ্ছে, আর মিডলেরটা হলো বি। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেয়েছি probability of B is equals to probability of A1 ইউনিয়ন বি, সরি ইন্টারসেকশন বি। A1 ইন্টারসেকশন বি এর এরিয়া কতটুকু? A1 ইন্টারসেকশন বি এর এরিয়া হলো, আমরা যদি ফিগারে দেখাই তাহলে দেখাবো এই অংশটুকু, ছোট্ট অংশটুকু। তারপরে A2 ইন্টারসেকশন বি হলো এর পরের টুকু, এই অংশটুকু। আর পরেরটা কতটুকু হবে? এই শেষের অংশটুকু। এই তিনটাই যোগ হয়েছে দেখো, অর্থাৎ প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ A2 ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ A3 ইন্টারসেকশন বি। এবার এই ইন্টারসেকশন প্রবাবিলিটির কন্ডিশনাল ফর্মুলা আমরা শিখেছি, গত ক্লাসেও পড়িয়েছি, আজকেও বলেছি। প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন বি হলো প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ বি কন্ডিশন A1, probability of A2, probability of B condition A2, probability of A3, probability of B condition A3। এই ছয়টা মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। probability of A1 0.4, এটা প্রশ্নে দেওয়া আছে। জি আচ্ছা, স্যার, দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে probability of A1 0.4। আবার probability of B condition A1 defective from A1 প্রতি শতে দুইটা, অর্থাৎ 2%, সেটাও দেওয়া আছে। এই সবগুলি দেওয়া আছে, সেখান থেকে যোগ করে করে ফাইনাল প্রবাবিলিটিটা আমরা বের করেছি 0.0355। এই, তাই এইভাবে আমরা এই দুটি অঙ্ক নিজের মতো করে বোঝার চেষ্টা করব। এই দুটি অঙ্কের সমন্বয়ে তোমাদের পরীক্ষায় অঙ্ক থাকবে। তাছাড়া আজকে আমরা এই স্লাইডের আরো কয়েকটা অঙ্ক দেখি। দেখো এই প্রবলেমটা, এ কার্ড ইজ ড্রন, তোমরা দেখতে পাচ্ছ শেয়ার?
জি স্যার। রিড কর, হ্যাঁ। এ কার্ড ইজ ড্রন ফ্রম ইচ অফ টু ওয়েল শাফল পেক অফ কার্ডস, find the probability that at least one of them is an I, ace। হ্যাঁ, এইচ মানে কি টাক্কা। তাহলে দুই প্যাকেট প্লেইং কার্ড থেকে, হ্যাঁ, দুই প্যাকেট প্লেইং কার্ড থেকে দৈবভাবে একটি করে কার্ড তোলা হলো। এবার প্রবাবিলিটি বের করতে বলা হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ অ্যান এইস, মানে টাক্কা। এই সম্ভাবনাটা কত তা বলা, বের করতে বলা হচ্ছে। আচ্ছা, এবার উত্তরে আসো। দি টোটাল নাম্বার অফ কার্ডস ইন ইচ পেক 52। এটা আমরা সকলেই জানি, একটা প্লেইং কার্ডের মধ্যে 52টা কার্ড থাকে। আর ইভেন্ট এ দ্বারা ডিনোট করলাম দ্য ড্রন কার্ড ইজ এন এইস ফ্রম ফার্স্ট পেক, অর্থাৎ প্রথম কার্ড থেকে টাক্কা পাওয়ার সম্ভাবনাকে এ দ্বারা ডিনোট করলাম। অনুরূপভাবে দ্বিতীয় প্যাকেট থেকে টাক্কা পাওয়ার সম্ভাবনাটাকে আমরা বি দ্বারা ডিনোট করলাম। এবার দেখো, দি নাম্বার অফ ফেভারেবল কেসেস অফ ইভেন্ট এ, অর্থাৎ নাম্বার অফ এ। তোমরা কি জানো এক প্যাকেট প্লেইং কার্ডে কয়টা টাক্কা থাকে? স্যার 4টা। 4টা। অর্থাৎ নাম্বার অফ ফেভারেবল আউটকাম হলো 4। এটা 4C1, অর্থাৎ কম্বিনেশন আকারে আসলে এইভাবেই আসবে 4C1। 4C1 এর মান 4, ক্যালকুলেটর দিয়ে বের করতে তোমরা পারো। অনুরূপভাবে দ্বিতীয় প্লেইং কার্ড থেকেও কিন্তু নাম্বার অফ বি 4ই আসবে, যেহেতু প্লেইং কার্ড প্যাকেট দুটা একেবারে সেম। এখন ইভেন্টস এ এন্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, মানে কি একটা থেকে তুললে আরেকটা থেকে যে আসবে না এমনটা না, পরস্পর স্বাধীন দুটো ইন্ডিভিজুয়াল প্লেইং কার্ড থেকে কার্ডগুলি তোলা হচ্ছে। তাহলে ইন্ডিভিজুয়ালের কারণে, অর্থাৎ সিন্স দ্য ইভেন্টস আর নট এফেক্টেড উইথ ইচ আদার, একটার সাথে আরেকটার কোনো এফেকশন নাই, তাহলে প্রবাবিলিটি অফ অকারিং বোথ ইভেন্টস এ এন্ড বি এর ফর্মুলাটা হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা তার আগে পড়িয়েছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হলো প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। এবার প্রবাবিলিটি অফ এ এর ফর্মুলাটা এখানে দেওয়া হয়েছে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, টোটাল স্যাম্পল আর অনুকূলে স্যাম্পল। তাহলে একটা প্লেইং কার্ডে আমরা জানি টোটাল কার্ড আছে 52টা, তাহলে 42 52C1 52 রেজাল্ট। আর এন এ আমরা অলরেডি বের করেছি 4, এই। আর তার সাথে প্রবাবিলিটি অফ বি এন বি 4, এবং নাম্বার অফ স্যাম্পল ফর সেকেন্ড কার্ড এটাও 52। এই হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমাদের অঙ্কের জন্য বের করা লাগছে, কিন্তু মূল প্রশ্ন এটা না। মূল প্রশ্ন কি? মূল প্রশ্ন হলো ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ এইস। দুটি কার্ডের মধ্যে কমপক্ষে একটি কার্ড হবে টেক্কা। তাহলে একটা কার্ড টেক্কা হওয়া এর অর্থ কি? কে বলতে পারবে? দুটি কার্ডের মধ্যে কম অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ টাক্কা। অ্যাটলিস্ট মানে একটা টাক্কা হতে পারে, দুইটাও হতে পারে, ঠিক আছে? তাহলে দুইটাও টাক্কা হতে পারে, একটাও টাক্কা হতে পারে। এই জন্য দি প্রবাবিলিটি দ্যাট ওয়ান অফ দেম ইজ এইচ ইজ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই ফর্মুলা অ্যাপ্লাই করে প্রবাবিলিটি অফ এ এর মান আমরা উপর থেকে বসিয়ে দিয়েছি, প্রবাবিলিটি অফ বি বসিয়ে দিয়েছি, এবং ইন্টারসেকশন ভ্যালুটা বাদ দিয়ে
এটা হলো অ্যাটলিস্ট একটি টাকা হবে। এই অ্যাটলিস্ট ওয়ান টাকাকে আমাদের বুঝতে হবে, সেটা একটাও হতে পারে, একের অধিক হতে পারে। এই জন্য ইউনিয়ন হবে, নট ইন্টারসেকশন। আচ্ছা, এটা তোমরা নিজেরা আরেকটু চিন্তা করে পড়ালেখা করবে। যদি না বুঝো, ব্রেনে না ধরে, তাহলে আমাকে জিজ্ঞেস করবে, স্যার এই লাইনটা বুঝতেছি না। একইভাবে এখানে আরো প্রবাবিলিটির অঙ্ক আছে আগের অঙ্কটার মতোই। যেমন two cards are drawn without replace from a pack of 52 cards. উইদাউট রিপ্লেস, এ কথাটা বুঝতে হবে, মানে প্রতিস্থাপন না করে দুটি কার্ড তোলা হলো 52টা কার্ড থেকে। ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট টু কার্ডস আর সেম কালার এস। একই রঙের একটা থাকবে। দ্বিতীয়টা হলো নো কিং, কোনো রাজা হবে না। দ্বিতীয়টা নো কিং। আর তৃতীয়টা হলো ডিফারেন্ট কালার্স। ডিফারেন্ট কালার্স মিনস একটি কালো হলে আরেকটি হবে লাল। এই তিনটা প্রশ্ন। আচ্ছা, এর উত্তরটাতে আসি আমরা। If two cards are drawn without replacement from a pack of 52 cards, then the required probability, তো দুইটা কার্ড একটা প্যাকেট থেকে তুলতে হয় কিভাবে? একটা তুলে হাতে রাখবো, তারপরে আরেকটা তুলবো। দ্যাট ইজ, প্রথম কথা হলো the probability of two cards are red ace or black ace। প্রশ্ন যেহেতু বলা হচ্ছে যে সেম কালার্ড এইস হবে, অর্থাৎ একই রঙের টাকা হবে। তো একই রঙের টাকা হতে হলে প্রশ্ন অনুযায়ী হয় দুটা কালো হবে, আর না হয় দুটা লাল হবে। এবার দুইটা কালো আমরা কিভাবে করতে পারি? দ্যাট ইজ প্রবাবিলিটি দি ফার্স্ট ড্রন কার্ড ইজ রেড এস এন্ড দি সেকেন্ড ড্রন কার্ড ইজ রেড এস। প্রথমে তুললাম, লাল টাক্কা আসছে, দ্বিতীয়টাও লাল টাক্কা আসছে, তার সম্ভাবনা বের করতে হবে। আর দ্বিতীয় কেসটা হলো ফার্স্ট টাইম তুললাম, ফার্স্ট কার্ড ব্ল্যাক এইস আসছে এবং দ্বিতীয়টাও ব্ল্যাক এইস আসছে, তার সম্ভাবনা কত। তা মোটামুটি এতটুকু বোঝা যায়। পরেরটা হলো আমরা তাহলে ফার্স্ট কার্ড রেড এইস। এবার প্রশ্ন, 52টা কার্ডের মধ্যে রেড এইস কয়টা থাকে কে বলতে পারবো? লাল টাকা কয়টা? স্যার 13টা। লাল টেক্কা দুইটা। দুইটা। দুইটা স্যার। স্যার ডাইসের চিনি একটা, না স্যার। ডাইসের একটা, হার্টসের একটা। লাল টেক্কা থাকে দুইটা। তো দুইটা থেকে দুইটা কার্ড কত ভাবে নেওয়া যায়? 2C1 ইন্টু 1C1। তুমি এত কিছু না লিখে দুইটা থেকে নাম্বার অফ টাকা দুইটা সেটা লিখলেও হবে। আচ্ছা, মানে টোটাল টাকা আছে তোমার, লাল টাকা আছে দুইটা, দুইটা থেকে একটা নিয়েছো, দেন একটা টাকা থেকে একটা নিয়েছো। এবার অনুকূলের ঘটনা, 52টা কার্ড থেকে একটি নিয়েছো, 52টা কার্ড থেকে একটা কার্ড, তারপরে বাকি আছে কয়টা? 51টা। আমি আবার একটু শুরু থেকে দেখাচ্ছি, একটু বেঁকে যাই। হ্যাঁ, আমরা প্রথমে বের করব প্রথম বের করব দি ফার্স্ট ড্রন কার্ড ইজ রেড এস, এটা বের করব। তো ফার্স্ট ড্রন কার্ড রেড এস বের করতে হলে প্রথমে দুইটা টাকা থাকে, 52টা কার্ডের মধ্যে লাল টাকা কয়টা থাকে? দুইটা। আর অনুকূলে ঘটনা কয়টা? 52টা। 52টা, এটা বের করলাম।
এবার কার্ডটা কিন্তু আমরা প্যাকেটে রাখলাম না, তাহলে কে বলতে পারবে একটা কার্ড যেহেতু তুলে ফেলছে, এখন টোটাল কার্ড কয়টা আছে? স্যার 51টা। 51টা। এবার 51টার মধ্যে লাল টাকা কয়টা আছে আর? একটা। একটা। সেই একটা হলো 1C1, একটা থেকে একটাই নেওয়া যায়, এটা 1C1। তাহলে 51টা থেকে একটা, এই 51C1, এটা ভেঙে ভেঙে করা হয়েছে। ঠিক আছে, প্রথমটা হলো ফার্স্ট কার্ড ইজ রেড এস, প্রথম অংশটুকু, এন্ড দি সেকেন্ড কার্ড ইজ রেড এস, দ্বিতীয়টার জন্য আসবে এই দ্বিতীয় অংশটুকু, প্লাস ফার্স্ট কার্ড ইজ ব্ল্যাক এস, 52টা থেকে একটা ব্ল্যাক এস, এটা নেওয়ার পরে আবার 51টা থেকে একটা ব্ল্যাক এস, এইভাবে আসবে। তারপরে তোমার এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম এই রেজাল্টটা, প্রবাবিলিটি অফ টু কার্ডস সেম কালার, অর্থাৎ হয় ব্ল্যাক এস হবে, না হয় রেড এস হবে। এবার আসো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো নো কিং, কোনো রাজা হতে পারবে না। আমরা জানি 52টা কার্ডের মধ্যে রাজা আছে কয়টা? কিং আছে 4টা। কয়টা থাকে কিং? 4টি। তাহলে দি টোটাল নাম্বার অফ কার্ডস এক্সেপ্ট কিং ইন দ্য প্যাকেট ইজ 48। আমরা পেলাম 48টা। তার প্রবাবিলিটিটা কি হবে? কোনো রাজা হবে না, তাহলে অনুকূলে ঘটনা কয়টা? প্রথমে 48টা কার্ড থেকে একটা কার্ড নিব, তারপরে প্রথমে ছিল আমার স্যাম্পল ছিল 52টা, অনুকূলের কিন্তু 52টা না, অনুকূলে হলো 48 থেকে একটা। আর পরবর্তীতে একটা কার্ড নেয়ার পরে আমার কিং হবে না এরকম কার্ড আছে, টোটাল কার্ড আছে যেহেতু একটা নিয়ে ফেলছি, প্রথমে ছিল 48, পরে 4টা থেকে এক কমে গেলে 47 থেকে একটা আসবে, আর অনুকূলে ঘটনা হবে 51টা থেকে একটা। এই হলো প্রবাবিলিটি বের হবে যে কোনো কিং থাকবে না। এই টাইপের আরো বিভিন্ন প্রশ্ন করা যায়। যেমন তৃতীয় প্রশ্নটা হলো ডিফারেন্ট কালার্স হবে, মানে কি প্রথমটা যদি কালো হয় দ্বিতীয়টা লাল, বা দ্বিতীয়টা কালো হলে প্রথমটা লাল, তার সম্ভাবনা কত? তো সেটাই আমরা ডিফারেন্ট কালার্স এর সংজ্ঞাটা দিয়েছি, যে প্রথমটা রেড, দ্বিতীয়টা ব্ল্যাক, প্লাস প্রথমটা ব্ল্যাক এবং দ্বিতীয়টা রেড, একই জিনিস। তাহলে আমরা বুঝতে হবে অনুকূলের ঘটনা কত। আমরা যদি অনুকূলের হিসাবটা করি, প্রথম প্রথম সম্ভাবনাটা হলো এটা, দ্বিতীয় সম্ভাবনা হলো এটা। ফার্স্ট কার্ড ইজ রেড, তাহলে রেড কার্ড কয়টা থাকে 52টা কার্ডের মধ্যে? 26টা। 26টা থেকে একটা। তারপরে তারপরে হলো ব্ল্যাক কার্ড, ব্ল্যাক কার্ড কয়টা থাকে অনুকূলে? প্রথমে রেড কার্ড নিয়ে নিলাম, তারপরে ব্ল্যাক কার্ড কিন্তু 26টা আছে, আর যেহেতু রেড একটা নিয়েছি, পরবর্তীতে একটা কমে যাবে, 51টা আসবে। এটা হলো প্রথম অপশনের জন্য। অনুরূপভাবে দ্বিতীয় অপশন, এগুলি তোমরা বুঝে 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 ক্যালকুলেশন করে দেখবে, তাহলে ম্যাচিং হবে। এই তিনটার মতো আমি আরো বানিয়ে দিতে পারবো, এরকম ছোট ছোট অঙ্ক দিলে তোমরা করতে পারবে। আপাতত এইগুলি শিখো। পাশাপাশি এইখানে কতগুলি করে দেওয়া অঙ্ক আছে, করে দেওয়া অঙ্কগুলি একটু আমাদের করতে হবে, আমি আলোচনাটা করে দিচ্ছি। আচ্ছা, কতগুলি ফর্মুলা আছে, ফর্মুলাগুলি ডিসকাস করিনি আমি, এই স্লাইড থেকে ফর্মুলাগুলি বলে দিচ্ছি। দিজ আর দা ফর্মুলা। এটা একটি ফর্মুলা, এই ফর্মুলাটা দেইনি। প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার,
এইটা হলো প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমরা যদি ভ্যান ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করি তাহলে এটা প্রমাণ করতে পারবো। যেমনটা আগের ক্লাসে তোমাদেরকে ডিস্ট্রিবিউশন ল এবং ডিমরগানস ল প্রমাণ করিয়েছি, অনুরূপভাবে এই ফর্মুলাগুলিও প্রমাণ করা যায়। তারপরে আরেকটা ফর্মুলা হলো এটা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটাও ঠিক ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করা যায়। যেহেতু এগুলি আমাদের প্রশ্ন, তাই আমরা প্রশ্ন ধরে ধরে এই ফর্মুলা দুটো মনে রেখে করব। আর নিশ্চয়ই এটা মনে আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ বার ইন্টারসেকশন বি বার, কারো কি মনে আছে? দেখো তো কমন পড়ে কিনা। এ বার ইন্টারসেকশন বি বার, ডি মর্গানের। হ্যাঁ এটা এটা আমরা প্রমাণ করেছি কিন্তু। এ বার ইন্টারসেকশন বি বার প্রবাবিলিটি, এটা হলো এ ইউনিয়ন বি হোল বার, ডি মর্গানস ল। আমরা এগুলি আগের ক্লাসে প্রমাণ করেছি। তা ডি মর্গানস ল অ্যাপ্লাই করে করা কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা একটা ফর্মুলা। এটা হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এগুলি সব তোমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারবে। বার এবং কমপ্লিমেন্ট সেম আইটেম, বুঝছো? এটা যদি এই সি এর পরিবর্তে তুমি যদি বার দিয়ে দাও একই মিন করে, ঠিক আছে? তো কমপ্লিমেন্ট এবং বার এগুলি সব ফর্মুলা এবং অঙ্ক করে আমরা বের করেছি। এখানে আরো একটি ফর্মুলা আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ বার ইউনিয়ন বি। এটা হলো প্রবাবিলিটি অফ এ বার প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা ওই প্রথম ফর্মুলাটার মতো, প্রথমটার মতো ইন্ডিপেন্ডেন্ট হলে এটা হয়। তো সো এখানে আমাদের কতগুলি ভেন ডায়াগ্রাম রিলেটেড অঙ্ক আছে, ডেটা দেয়া আছে। তারপরে এই টাইপের অঙ্কগুলি কিন্তু আমরা তোমাদেরকে বায়াস থিওরামের মাধ্যমে দেখিয়েছি। প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি বার, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি বার। আর তারপরে আবার এটা কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে লেখা এবং এটা হলো ফর্মুলা দিয়ে লেখা, তারপরে ফাইনালি বের করা। আরো আছে এই টাইপের প্রবলেমস গুলি তোমরা সলভ করবে। তাহলে এই একটা অঙ্ক রেখে দিলাম, আমাদের এই স্লাইডটা এখানেই শেষ হচ্ছে। প্রবাবিলিটির এই স্লাইড তোমাদের কাছে নিশ্চয়ই আছে, তাই না? হ্যাঁ, মাসুম স্লাইড কি দেখেছো কখনো? জি স্যার, দেখছি। হ্যাঁ, সো স্লাইড এই পুরোটুকু পড়ালেখা করবে। এই স্লাইড থেকে আমরা একটা ক্লাস টেস্ট নিব, একটা স্লাইড থেকে একটি ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? তাহলে তোমাদের জি স্যার। রেজাল্ট, হ্যাঁ রেজাল্টও ভালো হবে আশা করছি। ছোট ছোট লেখাপড়া, তারপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। স্যার, আমাদের মিডের রেজাল্টের কি অবস্থা? ও মিডের রেজাল্ট দেয়নি তোমাদের? না তোমরা কি স্যার। গত শুক্রবারে আসো নাই? না স্যার। কেন, সবাই প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট? স্যার, সবাই অ্যাবসেন্ট। ভেরি গুড। আমিও সবাইকে অ্যাবসেন্টই দিয়েছি, প্রেজেন্ট দেইনি। বুঝছো? এমনি শুক্রবার পাইবে আর কয়টা, দুইটা বা তিনটা, ক্লাসে না আসলে হয়। যাই হোক, পরবর্তী শুক্রবারে তোমরা লিখে নাও, এই স্লাইডের উপরে সিটি হবে আর মিডের রেজাল্ট পাবা। যেহেতু রেজাল্ট করা আছে, রেজাল্ট তো অনেক আগে করে রেখেছিলাম। আমরা লিখে রাখো।
আজকে রবিবার না, তাহলে আগামী শুক্রবার পরে 26 তারিখ। টপিক হলো প্রবাবিলিটি। এই প্রবাবিলিটির উপরে প্রথম ক্লাস টেস্টটা হবে। আমি মডেল একটা প্রশ্ন দিয়ে দিব, কেমন হতে পারে। অঙ্ক থাকবে, ছোট ছোট থিওরি থাকবে, ডেফিনিশন থাকবে, দু তিনটা আইটেম থাকবে, ডেফিনিশন থাকবে। যেমন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, ডিমরগানস ল, ডিস্ট্রিবিউশন ল। এই যে এতক্ষণ যা বলেছি এগুলি কিন্তু সব মনে রাখার বিষয়, জ্ঞানমূলক, তোমাকে মনে রাখতে হবে। তারপরে প্রমাণ, ডিমরগানস ল, ডিস্ট্রিবিউশন ল, বায়াস থিওরাম, এগুলি হলো প্রমাণ। তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে, বায়াস থিওরাম থেকে, প্লেইং কার্ড থেকে, সিম্পল প্রবলেম থেকে। এক কথায় পুরো স্লাইডের উপরে পরীক্ষাটা হবে, একটা চ্যাপ্টার পুরোটুকু থেকে প্রস্তুতি নিবে, ঠিক আছে। আর ফাইনালের একটা মডেল প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিব। সেই মডেল প্রশ্নটা দেখেও তোমরা বুঝতে পারবে যে কিভাবে আসবে, ঠিক আছে। হ্যাঁ বলো, কিছু বলতে চেয়েছিলাম। স্যার স্লাইডটা একটু দিয়ে দিয়ে। স্লাইড দেওয়া নাই, দিয়ে দিচ্ছি, ওয়েট।